নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই মোটামুটি ভালোই আছেন। দেখুন, আজকের একটা খুব ইম্পর্ট্যান্ট আলোচনা, যেটা হচ্ছে আপনার ক্ষেত্রে বিবাহের যে যোগগুলো তৈরি হচ্ছে, সেটা আপনার ক্ষেত্রে লাভ ম্যারেজ আছে না সোশ্যাল ম্যারেজ আছে। অর্থাৎ সামাজিকভাবে আপনি বিবাহ করছেন না আপনার ক্ষেত্রে প্রেম করে বিবাহ হবে। এটা অনেকের প্রশ্ন থাকে, বিশেষ করে টিনেজ যারা আছেন তাদের প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানে বাবা মাদের কিন্তু এই প্রশ্নটার সম্মুখীন অনেকেই হচ্ছে। অর্থাৎ আপনার সন্তান বা কারোর ক্ষেত্রে প্রেমজ বিবাহ বা লাভ ম্যারেজ আছে কিনা, মা দেখে শুনে বিবাহ হবে কিনা, কি বিষয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেল যে লাভ আফটার অ্যারেঞ্জ ম্যারেজ হয়, অর্থাৎ দুজনের মধ্যে পরিচয় হয়েছে, আর পরে আস্তে আস্তে তাদের মধ্যে সেই ভালোবাসার বিনিময় হয়েছে, বিনিময়ের পর তারপরে সেক্ষেত্রে গার্জিয়ান তরফ থেকে এটা বিবাহের অনুমতি এসছে এবং তারপরে বিবাহ হয়েছে। এই যে যোগগুলো, এই যোগগুলো কিন্তু অবশ্যই আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী থাকতে হবে, না হলে কিন্তু হবে না। অর্থাৎ আমরা বলি যে বিবাহ আর প্রেম দুটো কিন্তু জিনিস, দুটো শব্দও যেমন আলাদা, দুটো ভাবও আলাদা। অর্থাৎ আপনি প্রেম করে বিবাহ করলেন মানে আপনার জীবনে প্রেমটা সর্ব সময় থেকে যাবে এবং আজীবন থাকবে, সেটা নাও হতে পারে। অর্থাৎ প্রেমের পরে যে বিবাহ, বিবাহের পরে সেই প্রেমটা নাও থাকতে পারে। এটা কিন্তু জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে দেয় এবং কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন জায়গা বিভিন্ন কানেকশন অনুযায়ী হয়। সেটা কখনো হয়তো শ্বশুরবাড়ির থেকে আপনার অত্যাচারিত হয়ে যাওয়া, কখনো কখনো হাজবেন্ডের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, বা হাজবেন্ড বলবো না, লাইফ পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে এমন কিছু সমস্যা তৈরি হয়ে যাওয়া যেটা আপনার কেরিয়ার লাইফে হয়তো সমস্যা তৈরি হতে পারে। এবং তার কারণেও কিন্তু হয়তো একজন বর্তমানে তাদের সেই বিবাহের পরেও কিন্তু একা থাকতে হচ্ছে। তাহলে এই জায়গাগুলো কেন হয়, কি কারণে হয়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, অবশ্যই বিস্তারিত আলোচনা করব এবং চেষ্টা করব এখান থেকে বেরোনোর জন্য, বা এখান থেকে এই সমস্যা যারা বিশেষ করে যাদের বিবাহের, অর্থাৎ এই যে প্রেম করেই হয়তো বিবাহ হয়েছে বা লাভ ম্যারেজ যেটা বলা হয়, সেই লাভ ম্যারেজ হয়েছে, হওয়ার পরে কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, তাদের একটা করণ ক্রিয়া বলবো, করলে পরে কিছুটা ভালো থাকতে পারবেন। কিন্তু আমি বারবার বলি, পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান গাইডলাইন আপনার জীবন পরিবর্তন করে আপনি জীবনে আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন, না হলে হবে না। তাই সাময়িক কিছু সমস্যার থেকে বেরোনোর জন্য এই বিষয় আমি বলবো, অবশ্যই একটা প্রতিকার প্রতিবিধান বলবো। দেখুন, প্রথম অবস্থায় যে প্রেম, অর্থাৎ আপনি হয়তো জানতে চাইছেন আপনার যে লাভ ম্যারেজ আছে কিনা, বা আপনার ক্ষেত্রে লাভ ম্যারেজ হবে না, হয়তো সোশ্যাল ম্যারেজ আছে। বা অনেকের ক্ষেত্রে হয়তো ছোটবেলায় মনে হবে যেন যে না, এ তো কারোর সঙ্গে কথাই বলে না, এর আবার জীবনে লাভ আসবে কিনা। আবার অনেকের দেখা গেল যে খুব বড় বড় কথাও বলে, মানুষের সঙ্গে মিশে, কিন্তু তার জীবনে কোনো লাভ বলে কোনো ব্যাপারটাই আসেইনি, বা তার জীবনে কেউ কোনো সঙ্গী আসেনি, বা কোনো সঙ্গ তার জীবনে কেউ দেয়নি। এরকম কিন্তু প্রচুর আছে, প্রচুর ক্ষেত্রে দেখা যায়। তাহলে এইগুলো কেন হয়, এটার ভাবগত কানেকশন বলা হয় যে বন্ধুত্বর জায়গা এবং ভালোবাসার জায়গা, এই দুটো কানেকশন, অর্থাৎ এই চতুর্থ ভাব আর পঞ্চম ভাব কারোর ক্ষেত্রে যদি পাওয়ারফুল কানেকশন থাকে, পজিটিভ জায়গা থাকে, তাহলে এই চতুর্থ ভাব থেকে অনেক কিছু বিচার হয়। চতুর্থ ভাব থেকে বিচার হয় মায়ের স্থান, চতুর্থ ভাব থেকে বিচার হয় একটা জাতক জাতিকার তার নির্দিষ্ট সময় পর্যন্ত তার পড়াশোনার জায়গা, কতটা সে উন্নতি করতে পারবে পড়াশোনার ক্ষেত্রে। আবার ওই চতুর্থ ভাব থেকে দেয় তার জীবনে ওই পড়াশোনার লাইফে, স্টুডেন্ট লাইফে তার জীবনে বন্ধু কেমন আসবে এবং সেই বন্ধু কতটা তার জন্য সঠিক। এখান থেকেই তৈরি হয় ধীরে ধীরে প্রেম ভালোবাসা। অর্থাৎ একটা জাতক জাতিকার জীবনে যদি সঠিক বন্ধু না পায়, তাহলে তার জীবনে কিন্তু
অনেক ক্ষেত্রে দুর্দশা আসতে পারে। অর্থাৎ একটা জাতক জাতিকা সেই পড়াশোনা করছে, তার এমন কিছু বন্ধুর সঙ্গে মিশে গেল, কঠিন সমস্যার মধ্যে জড়িয়ে গেল। তার জীবনে যেটা চাওয়া পাওয়া, তার লক্ষ্য, তার মধ্যে যে পজিটিভ এনার্জি, সেটাকে নেগেটিভ করে পড়াশোনাটা পর্যন্ত নষ্ট হয়ে গেল সেই বন্ধু বান্ধবীদের কারণে। এটা হতে পারে, কারণ কারোর মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা, কারোর মধ্যে একটা লালসা ভাব, কারোর ক্ষেত্রে একটা অনেক ধরনের যে সমস্যা যেগুলো আমরা দেখি সেইগুলো হয়ে আছে, এবং সেটা চলতে চলতে একসঙ্গে থাকতে থাকতে তার মধ্যেও সেই প্রভাব তৈরি হয়ে গেল। কিন্তু আপনার সন্তান খুব ভালো ছিল, পড়াশোনায় খুব সুনাম ছিল, কিন্তু আজকে সেইটা নেই, কারণ ওই জীবনে, তার জীবনে ওই বন্ধু বা ওই বান্ধবী আসার কারণে তার জীবনটা সমস্যা হয়ে গেছে। এখন ক্লাসে যে পজিশন ছিল, সেই পজিশনটা তো দূরের কথা, পাস করতে পারছে না, বা পারবে কিনা সন্দেহ রয়েছে আগামী দিনে। তাহলে এইরকম জায়গা তৈরি হচ্ছে। তাহলে এটা কিন্তু সর্বপ্রথম জীবনে এই বন্ধু বান্ধবের জায়গা আসে। তারপরে সেই বন্ধুর থেকে ফিফথ ভাব, পঞ্চম ভাব হচ্ছে প্রেমের জায়গা। অর্থাৎ ওই বন্ধু ধীরে ধীরে থাকতে থাকতে সেটা প্রেমে পরিণত হয়। প্রেম হচ্ছে পঞ্চম ভাব থেকে দেয়। এবং এই পঞ্চম ভাব, আমি যে 10টা ভাব, 12টা ভাব রয়েছে, এই 12টা ভাবের মধ্যে পঞ্চম ভাব খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এই পঞ্চম ভাব থেকে আমাদের জীবনে প্রেম দেয়। পঞ্চম ভাব আপনার ক্ষেত্রে হৃদয়, পঞ্চম ভাব আপনার ক্ষেত্রে আপনার নিজের জ্ঞান, আপনার মধ্যে আপনার পঞ্চম ভাব দেয় আপনার আগের জন্মর বিচার, আগের জন্মের ডিটেলস বর্ণনা। তাই এই যে কানেকশন, এই যে প্রেম, আপনার আগের জন্মের কানেকশন আসছে না কি আসছে, সেটাকে ক্যালকুলেশনে আসে। আবার এই পঞ্চম ভাব আপনার জীবনকে একদম ছন্নছাড়া করে দিতে পারে, আপনার চারিদিকের সমস্যাকে একদম আরো সমস্যায় জড়িয়ে দিতে পারে। পঞ্চম ভাব থেকে আপনার জীবনের, আপনার বিষয়, সম্পত্তি ধূলিসাৎ করে দিতে পারে। এই পঞ্চম ভাব থেকে আপনার জীবন, আপনার অর্থ, ব্যাংক ব্যালেন্স জিরোতে পরিণত করে দিতে পারে। এতটা কঠিন জায়গা পঞ্চম ভাব। কারণ অনেকের দেখবেন, শুধু আমি প্রেম বলে বলছি না, অনেকের মধ্যে এত দয়ালু ভাব থাকে, মানে এত দয়ালু, তার কোনো কারণে কেউ যদি তার সামনে কোনো কঠিন কোনো সমস্যা বলে, তাহলে সেই সমস্যা যাতে কিভাবে প্রতিকার করবে, মানে সেই সমস্যার থেকে তাকে কিভাবে বাঁচাবে, তার জন্য দেখা গেলো যে কেউ বললো যে এত টাকা লাগবে, বলেছে, এখন কোনো জায়গায় পাচ্ছে না, আপনি যদি সহযোগিতা করেন, সে দেখা গেলো তার ওই হৃদয় এমনভাবে কেঁদে উঠল তার ব্যথায়, সে তার নিজের ব্যাংক ব্যালেন্স থেকে সমস্ত টাকা তাকে দিয়ে দিল, তার ভবিষ্যতের চিন্তা করলো না। এইগুলো পঞ্চম ভাব। অর্থাৎ এই পঞ্চম ভাব থেকে হৃদয়ের জায়গা, পঞ্চম ভাব থেকে ভালোবাসার জায়গা, পঞ্চম ভাবে আপনার নিজের জ্ঞানের জায়গা, পঞ্চম ভাব আপনার জীবনের পূর্ব জন্মের বিভিন্ন কি কি কর্ম করেছেন তার বর্ণনা এই পঞ্চম ভাব থেকে দেয়। সেজন্য এই পঞ্চম ভাব আপনার জীবনকে আগামী দিনে আগিয়ে নিয়ে যেতে পারবে কিনা, আপনার জীবনকে ওখানেই সমাপ্তি করে দেবে কিনা, সেটার বিচার থাকে। সেই জন্য দেখবেন অনেক জাতক জাতিকা পঞ্চম ভাবের নেগেটিভ কানেকশনের কারণে অনেক সময় তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। আমি আবার বলছি, এই কানেকশনগুলো, কারণ আমি যে আজকের যে আলোচনা শুরু করেছি, অবশ্যই বলবো যে আপনার ক্ষেত্রে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এখান থেকে সূত্রপাত এই পঞ্চম ভাব। এই পঞ্চম ভাব যদি পঞ্চম ভাব থেকে প্রেম ভালোবাসা দেয়, এই পঞ্চম পতি আর সপ্তম পতি, সপ্তম স্থান থেকে দেয় বিবাহ। সপ্তমে বিবাহের যোগ বলা হয়, সপ্তম ভাব আপনার লাইফ পার্টনারকে বলা হয়। তাই এই পঞ্চমের সঙ্গে সপ্তমের যদি যোগাযোগ হয়ে থাকে, তাহলে পঞ্চম ভাবের অধিপতি সপ্তমে গিয়ে অবস্থান করছে, বা সপ্তম ভাবের অধিপতি পঞ্চমে গিয়ে অবস্থান করছে, বা পঞ্চম সপ্তমের অধিপতি সে দশম ভাবে গিয়ে কানেকশন পেয়েছে।
সাধারণত অনেকের ক্ষেত্রে তো হয় যে কর্মস্থান থেকে প্রেম হয়, দিয়ে তারপরে বিবাহ হয়। তাহলে ওই পঞ্চম বা সপ্তমের ভাবের অধিপতি তারা দুজনে দশমে গিয়ে অবস্থান করছে, এবং যেভাবে হোক তার নক্ষত্রগত কানেকশন অনুযায়ী সে দশমের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে, পঞ্চম এবং সপ্তমের কানেকশন। তাহলে তার জীবনে তার কর্মস্থান থেকে তার বিবাহের, অর্থাৎ তার কর্মস্থান থেকে তার প্রেম, ভালোবাসা এবং বিবাহ তৈরি হয়ে যাবে। অনেক সময় তারা দেখালো পঞ্চম আর সপ্তমের কানেকশন চতুর্থ ভাবের সঙ্গে কোনোভাবে কানেক্ট হচ্ছে, সে নক্ষত্রগত হতে পারে, ডিরেক্ট কোনো গ্রহগত কানেকশন হতে পারে। তাহলে সেক্ষেত্রে জানবেন তার জীবনে সেই প্রথম বন্ধু, সেই বন্ধুত্বর জায়গার থেকে ধীরে ধীরে প্রেম, তারপরে তার ভালোবাসা, তারপরে গিয়ে তার বিবাহ হয়ে গেছে। তাহলে এটা আপনার ক্ষেত্রে আছে কিনা দেখতে হবে। যদি থাকে তাহলে অবশ্যই সেই জাতক জাতিকার প্রেমজ বিবাহ আছে, প্রেম করে বিবাহ বা লাভ ম্যারেজ আছে। এবং এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে এই কানেকশনের সঙ্গে যদি তার নবম ভাব কানেকশন পায় বা চতুর্থ ভাবের কানেকশনও পেয়ে যায়, তাহলে জানবেন যে এই বিষয়টার জন্য কখনো কখনো তার বাবা এটা সাপোর্ট করছে, কখনো কখনো তার মা বিষয়টাকে সাপোর্ট করছে। অর্থাৎ মায়ের সাপোর্টের কারণে তার প্রেমটা আরো গভীরতর জায়গায় চলে গেছে এবং ধীরে ধীরে সেটা বিবাহে পরিণত হয়েছে। অর্থাৎ শুধু চতুর্থর কানেকশন নয়, এই যে কানেকশনগুলো বললাম, এবং গ্রহগত কিছু কানেকশন থাকে, যেমন রবি চন্দ্র, এগুলো গ্রহগত কানেকশন এবং গ্রহের কারকতা অনুযায়ী কাজগুলো দেয়। সেই জন্য কখনো যদি এটার সঙ্গে চন্দ্র কানেকশন হয়ে যায় ওই ভাবগত কানেকশনের সঙ্গে, তাহলে মায়ের সুপরামর্শে সেখানে বিবাহ হয়। এবার কখনো যদি দশমের কানেকশন থাকে তাহলে বাবার সুপরামর্শে সেই প্রেমজ বিবাহ পরবর্তীতে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে পরিণত হয়। তাহলে এখানে অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ পুরো বর্ণনাটা আপনাদেরকে দিলাম, কিন্তু ঘটনা হচ্ছে শুধু এইখানেই সীমাবদ্ধ থাকলে হবে না। সীমাবদ্ধতা এই জায়গায় আসবে আপনার জীবনের সেই লাভ ম্যারেজটা বা আপনার ম্যারেড লাইফটা কতটা হ্যাপি সেটার উপর। এটা তো অনেকের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ সেটা তারাই বুঝতে পারবে। এবং এখানে যেটা বলবো, দেখবেন যে এই লাভ ম্যারেজ অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, তার হয়তো বিবাহের আগে 5 বছর সুসম্পর্ক ছিল, অর্থাৎ লাভ লাইফ কাটিয়েছে তারা প্রেমিক প্রেমিকা হিসাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে নিজেকে সেইভাবে আনন্দের সঙ্গে কাটিয়েছে। কিন্তু পরবর্তীতে বিবাহ হওয়ার পর 1 সপ্তাহ তাদের বিবাহিত জীবন ছেদ পড়ে গেছে। 1 সপ্তাহের মধ্যে বিবাহিত জীবনে ছেদ পড়ে গেছে। অর্থাৎ দুজনের আলাদা জায়গা হয়ে গেছে, দুজন আলাদা ছাদের নিচে চলে গেছে, দুজনের মধ্যে ডিভোর্সের অ্যাপ্লাই করে দিয়েছে, দুজনের পরিবারগত জায়গা থেকে ডিটাচমেন্ট করে দিয়েছে। এটা কেন হয়? শুধু আমি আবার বলছি, আপনার জীবনে বা আপনার সন্তানের লাভ ম্যারেজ আছে কিনা এটাই কিন্তু সঠিক প্রশ্ন না। আপনার ক্ষেত্রে যেটা হওয়া উচিত, আমি সবার ক্ষেত্রেই বলছি যে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে লাভ ম্যারেজ যদি থাকে তাহলে আপনার ক্ষেত্রে সেটা হ্যাপি লাইফ আছে কিনা, হ্যাপি ম্যারেড লাইফ সেটা আপনি লিড করতে পারবেন কিনা, এটাই প্রশ্ন। কিন্তু এখানে যদি কানেকশনগত জায়গা থেকে ডিস্টার্ব জায়গা থাকে, কারণ আমি বারবার বলি যে পঞ্চম ভাব ভালো আছে, আপনার পঞ্চম ভাবের অধিপতি ভালো জায়গায় অবস্থান করছে, পঞ্চম সপ্তমের হয়তো নক্ষত্রগত কানেকশন হয়ে গেছে এবং তার কারণে আপনার লাভ ম্যারেজ হয়েছে ঠিকই, কিন্তু সপ্তম ভাবটা পীড়িত রয়েছে, সপ্তম ভাব নেগেটিভ এনার্জি কানেকশন পেয়ে গেছে, সপ্তম ভাবের কানেকশন আপনার ক্ষেত্রে অশুভ, এবং সেই ক্ষেত্রে সপ্তম হচ্ছে আপনার লাইফ পার্টনার, এটা জেনে রাখুন। অর্থাৎ ওই লাইফ পার্টনারের সঙ্গে যদি পঞ্চমের কানেকশন থাকে তাহলে ওই
ভালোবাসা বা প্রেম বা আপনার জীবনে যে রয়েছে সেই হবে আপনার লাইফ পার্টনার। যদি না থাকে তাহলে হয় না, কিন্তু ওই লাইফ পার্টনারের স্থানটা আপনার ক্ষেত্রে পীড়িত হয়ে গেছে, আপনার ক্ষেত্রে নেগেটিভ হয়ে গেছে, বা ওই নেগেটিভ ওই সপ্তমের সঙ্গে রাহু কানেক্টেড হয়ে গেছে। পীড়িত এইভাবেই হয়। আবার বা ওই সপ্তমের সঙ্গে অন্য ওই গ্রহের অ্যান্টি গ্রহ কানেকশন পেয়ে গেছে, এবং তার কারণে আপনার বিবাহের পর যেটা বিগত 5 বছর লাভ লাইফ কাটিয়েছেন সেটা হয়তো কোনোদিন আপনার জীবনে আসেনি, কিন্তু 5-7 দিনের মধ্যে আপনার উপর চলবে চরম অত্যাচার, যেটা সপ্তম কানেক্টেড হয়ে যাবে বিবাহের পর। এবং ওই সপ্তম রাহু কানেক্টেড, তার মধ্যে উগ্রতা দেখবেন আপনার লাইফ পার্টনার যিনি হবেন তার কোনোদিন এই ধরনের সমস্যা আপনি কোনোদিন সম্মুখীন হননি। তার এই রকম চেহারা, এই রকম ভাবভঙ্গি, এই রকম আচরণ আপনি 5 বছরে কোনোদিন দেখেননি, যেটা বিবাহের পরে আপনি দেখছেন। এবং সে দেখা যাচ্ছে যে আপনার উপর অত্যাচার 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 শুরু করে দিয়েছে, এমনকি আপনাকে বিভিন্নভাবে শারীরিক অত্যাচার পর্যন্ত শুরু করতে পারে। তাহলে এই যে কানেকশন, যেটা আপনি বিগত 5 বছরে যে সম্পর্কটা কাটালেন সেটাতে পুরো জল ঢেলে শেষ করে দিলেন ওই 7 দিনের মধ্যে। আমি এই জন্য বলি, প্রতিকার প্রতিবিধান গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে। কখনো কখনো দেখবেন যে এই বিবাহের ক্ষেত্রে তৃতীয় ভাব পীড়িত হয়ে গেলে একটা জাতক জাতিকা সে শ্বশুর বাড়িতে যাচ্ছে, অর্থাৎ সপ্তম ভাবটা ভালো রয়েছে, তার লাইফ পার্টনার ভালো, সে লাভ ম্যারেজ করেছে, লাভ ম্যারেজ করার পর তার লাইফ পার্টনার ভালো রয়েছে, সে ভালো কর্ম করছে, সে নিজেও কর্ম করছে, কিন্তু তার পরিবার, যে পরিবারে বিবাহ হলো সেই পরিবারের মেম্বারগুলো ভালো হয় না যদি দ্বিতীয় ভাবটা পীড়িত হয়ে যায়। অর্থাৎ আপনি যে পরিবারে গেছেন সেই পরিবারের শ্বশুর শাশুড়ি মা, ননদ দেওর যারাই থাকুক না কেন, দেখুন তারা আপনার উপর অত্যাচার করছে, মানসিক অত্যাচার, প্রত্যেকটা কাজে বাধা, আপনার কোনো স্বাধীনতা নেই, আপনি আস্তে আস্তে মানে সেই কোণঠাসা পর্যন্ত হয়ে গেছেন। আপনার কিছু কথাবার্তা তারা কোনোভাবে ডোন্ট কেয়ার টাইপের করছে, এইরকম একটা পরিস্থিতি হচ্ছে। এবং আপনার হাজবেন্ড যেই আসছে বা আপনার লাইফ পার্টনার যেই ঘরে ঢুকছে, বাড়িতে আসছে, তখন আপনার নামে যত রকমের নেগেটিভ কথাবার্তা আছে বা বলা যায়, দেখা গেল সেটা সত্যি না, সেই মিথ্যা করে সাজিয়ে আপনার লাইফ পার্টনারের ওপর সব ঢেলে দিচ্ছে কানে, দুজনের মধ্যে একটা বিভেদ তৈরি করে, সমস্যা তৈরি করে একটা আপনার বৈবাহিক জীবনটাকে পুরো তছনছ করে দিচ্ছে। তাহলে শুধু সপ্তম দেখলে হবে না, চতুর্থও দেখতে হবে। চতুর্থ থেকে আপনার সুখ স্বাচ্ছন্দ্য দেয়। আর যেটা বললাম সেটা দ্বিতীয় ভাব যদি পীড়িত হয় তাহলে এই আপনার শ্বশুর বাড়ির রিলেটিভগুলো ভালো হবে না। আর প্রত্যেকটা মানুষের, কারণ লাভ, আপনার প্রশ্ন ছিল যেটা যে আপনার ক্ষেত্রে লাভ ম্যারেজ আছে কিনা সেটা জানার, কিন্তু লাভ ম্যারেজ জেনে আপনার হয়তো লাভ ম্যারেজ আছে, কিন্তু পরবর্তীতে আপনার লক্ষ্যটা কি সেটাকে আগে ফাইনাল জায়গা। আপনার শুধু বিবাহ করা, তারপরে 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে বা 2 মাস পরে গিয়ে বিবাহিত জীবন নষ্ট করা বা কোনো কারণে ডিভোর্সের পর্যায়ে নিয়ে যাওয়া, এটা তো লক্ষ্য না, কারোরই এটা লক্ষ্য হয় না। প্রত্যেকের জীবনে নির্দিষ্ট লক্ষ্য থাকে, বিবাহের পর তার জীবনের একটা সুপ্রতিষ্ঠা পাবে এবং জীবনে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে এবং হ্যাপি লাইফ, ম্যারিড লাইফ লিড করবে, এটা প্রত্যেকের স্বপ্ন। কিন্তু এই যে 1 মাস বা 2 মাস বা 3 মাসের মধ্যে আপনাদের দেখা গেল ডিভোর্সের জায়গা তৈরি হয়ে গেল, ডিভোর্সের অ্যাপ্লাই হয়ে গেল, তাহলে এগুলোর জন্য দায়ী হয় কখনো কখনো শত্রু। কখনো কখনো শত্রু আপনার পিছে ধাওয়া করে, আপনার প্রত্যেকটা জিনিসকে সমস্যা ফেলে। সেই জন্য বিবাহের সময়
যখন বিবাহ হয়, কারণ যখন একটা পরিবারের বিবাহ হয় এবং সেখানে কিন্তু বহু পরিবার, তাদের রিলেটিভ অনেকরা সেখানে উপস্থিত থাকে, এবং এই যে শত্রু, দেখা গেল যার বিবাহ হচ্ছে তার ষষ্ঠ ভাবটা এমন কিছু কানেকশন রয়েছে, কেতু অবস্থান হয়ে আছে। এই কেতু গুপ্ত শত্রুতাই, সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, একদম রিলেটিভদের মধ্যে। আপনার রিলেটিভদের দেখবেন খুব মিষ্টি মিষ্টি কথা বলছে সামনে, সুযোগ পেলে কিন্তু ছোবল। তাহলে এই সুযোগ পেলে ছোবল কখন মারতে পারে? দেখা গেল বিবাহের যে অনুষ্ঠান চলে, তখন কনের যে পোশাক আশাক, কনের বেশ কিছু জিনিস সেখান থেকে সে যদি বার করে নিয়ে সে যদি কোনো তন্ত্রক্রিয়া করে দেয়, সাংঘাতিকভাবে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এবং খুব সীমিত সময়ের মধ্যে অ্যাকশন নিয়ে নেবে। সেক্ষেত্রে নিজেদের, অর্থাৎ আপনার সন্তানের বিবাহ হচ্ছে, সেক্ষেত্রে নিজের সতর্ক হয়ে নিজের বা কোনো নির্দিষ্ট কোনো দায়িত্বশীল, আপনি যাকে ভীষণভাবে পছন্দ করেন, অনেস্ট পারসন, এরকম কোনো ব্যক্তি বা কোনো মানুষকে আপনি দায়িত্ব দিতে পারেন বা নিজে দায়িত্বটা সামাল দেবেন। সেই সময় সেই বিবাহের অনুষ্ঠানের প্রত্যেকটা জিনিস সঠিক যেন তাকে, বিবাহের যে দ্রব্যগুলো আছে এবং সমস্ত সবগুলো, আমি অত ডিটেলসে যাচ্ছি না, এটা সাধারণত অনেকেই জানেন। সেই ক্ষেত্রে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি বা কোনো রকমের কোনো জিনিস যদি চোট হয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া, এইখানে কিন্তু সতর্ক না হলে আপনি জানবেন যে আপনার সন্তানের বৈবাহিক জীবন সমস্যা তৈরি হয়ে যাবে। তাহলে এগুলো শত্রুতার কারণে দেয়। গুপ্ত শত্রু যদি কেতু থাকে ষষ্ঠভাবে, গুপ্ত শত্রু নিয়ে আসে। যদি রবি থাকে তাহলে জ্ঞাতি লোকের, জ্ঞাতি মানুষজন যারা আছে তারা শত্রুতা করে দেবে। আপনার সন্তানের আগে বিয়ে হয়ে যেত, তার সন্তানের বিয়ে হচ্ছে না, এরকম কারণে খুব কেয়ারফুল। বা আপনার সন্তানের দেখবেন অনেক সময় দেখা গেল সন্তানের বিবাহটাই বন্ধ করে দিচ্ছে, এরকম হয়। কোনো কোনো সময় দেখা গেল তাদেরকে নিয়ে গেছেন, বিবাহটা ভেঙে দিল, এগুলো কিন্তু হয়। আপনারা একদম প্র্যাকটিক্যাল, আপনারা জানেন, আমি সেইগুলোই জাস্ট কেন হয় কি কারণ বলে দিচ্ছি। এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান আপনার লক্ষ্য নির্দিষ্টভাবে পৌঁছাতে পারবেন। সেই জন্য বিবাহের ক্ষেত্রে এবং পরবর্তী বিবাহিত জীবনে শত্রুতার কারণে আপনার বিবাহিত জীবনে সমস্যা হয়ে যেতে পারে। আর চতুর্থ ভাব যেটা বললাম, একটা জাতক জাতিকার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি কতটা পাবে তার চতুর্থ ভাব থেকে ইন্ডিকেশন করে। তাই চতুর্থ ভাব কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। শুধু মায়ের স্থান না, শুধু পড়াশোনার জায়গা না, শুধু বন্ধুর জায়গা না, চতুর্থ থেকে দেয় জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি। এবং ওই চতুর্থকে কাজে লাগিয়ে সে কত জীবনে কোন জায়গায় সে পৌঁছাতে পারে। কারণ প্রথম ছোটবেলায় মায়ের স্নেহ মমতা, তারপরে তার পড়াশোনা, তারপরে তার বন্ধু, তারপরে তার কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কেরিয়ার থেকে উন্নতি ধীরে ধীরে তৈরি হয় এবং বিবাহ। তাহলে এই যে কানেকশনগুলো চতুর্থ থেকেই কিন্তু শুরু। তাই সেই জন্য চতুর্থ যদি ভালো থাকে তাহলে আপনি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি পাবেন, এবং আপনার সেটা লাভ ম্যারেজ কি সোশ্যাল ম্যারেজ, তাই সেই জায়গাকে লক্ষ্য রাখতে হবে এবং নির্দিষ্ট লক্ষ্যকে সঠিক রাখতে হবে। তাই আবার বলছি, লাভ ম্যারেজ হবে বলে বা লাভ ম্যারেজ হবে বলেই আপনি আপনার হ্যাপি ম্যারিড লাইফ কাটাবেন সেটা আপনি কোনোভাবেই ভাববেন না। কারণ সেটা সাধারণত কিন্তু সমস্যা হয়। অর্থাৎ আপনি 5 বছর চেনেন মানে আপনি পরবর্তীতেও তাকে সেই রকমই দেখবেন, কোনোভাবে সম্ভব না। সেই জন্য সপ্তম আর পঞ্চমের কানেকশন, নেগেটিভ ভাইব্রেশন কাজ করলে বিবাহের দেখা গেল 7 দিন পর বা একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু ডিভোর্স হয়ে যায়। অনেক সময় কোনো কারণে ভাববেন না 5 বছর চিনেছেন মানে পরবর্তী জীবনটাও তার সঙ্গে কাটাবেন, সঠিক থাকবেন। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক গাইডলাইন রয়েছে। যদি মনে করেন যোগাযোগ করবেন আমার সঙ্গে, নিচের বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। কারণ আমার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, বিভিন্ন চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। কখনো কাঁচরাপাড়া, কখনো কিন্তু ব্যারাকপুর, শ্রীরামপুর, কালীঘাট,
হাওড়া ময়দান সব জায়গায় পাবেন, কৃষ্ণনগরে পাবেন, এবং তাছাড়া তারাপীঠ, বর্ধমান, বহরমপুর এসব জায়গাতেও পাবেন, মেচেদা পাবেন, এবং শুক্রবার হাতিবাগানেও পাবেন। তাই যদি মনে করেন যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নম্বরে ফোন করবেন। কারণ আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় কাজ করি, কখনো তারাপীঠ, কখনো নিজ গৃহমন্দিরে অমাবস্যা তিথি, কখনো কামাখ্যা। আমি কামাখ্যায় একবার যাই না, বছরে একাধিকবার কামাখ্যা যাই এবং ক্রিয়া অনুযায়ী সেখানে কাজ হয়। তাই যোগাযোগ করলে অবশ্যই বুকিং নম্বরে নোট ডাউন করুন, এবং ওটা হেল্পলাইন নাম্বার, আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। কারণ বিগত দিনে বহু মানুষ তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে তাদের আজকের জায়গা ভালো আছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায়। শুনতে থাকুন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমার নিয়ে আসে, আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টেই ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে, এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাজটা করাতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সবকিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সবকিছু করে। আমি
গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক বিদেশি দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার, মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়েছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যায় জর্জরিত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন,
আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়া চেম্বারে। মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন তাই তো? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালো এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন।
জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।